ঘাটতি, মূলধনের সীমাবদ্ধতা এবং নিয়ন্ত্রক ব্যবস্থা দুর্বলতা আর্থিক খাতের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। এর প্রভাব শুধু ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ সংকুচিত করে ফেলছে, ব্যবসায় ব্যয় বৃদ্ধি করছে এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে মন্থর করে দিচ্ছে। আর কালক্ষেপণ না করে আমি আমার মূল প্রবন্ধে চলে যাচ্ছি। Synergizing the banking sector, lenders and borrowers perspective. সুধীবৃন্দ, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য ব্যাংক ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি। আজকে আমরা ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যকার বিদ্যমান দূরত্ব এবং তার নিরসনের উপায় দিয়ে ঢাকা চেম্বারের পক্ষ থেকে আজকের এই সংক্ষিপ্ত উপস্থাপনটি তুলে ধরছি। Current banking landscape, a paradoxical landscape. প্রথমত, আমাদের বর্তমান ব্যাংকিং খাতের ডেটা পর্যালোচনা করলে দেখা যায় যে একদিকে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও অন্যদিকে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, এই দুয়ের মধ্যে বড় ধরনের একটি সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এই স্লাইডগুলোতে আমাদের ব্যাংকিং খাতের এক বিচিত্র বা প্যারাডক্সিক্যাল চিত্র ফুটে উঠেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের ব্যাংকিং সিস্টেমের তারল্যর কোনো অভাব নেই। ব্যাংকগুলোতে বর্তমানে 6,26,044.90 কোটি টাকার মোট লিকুইড অ্যাসেট এবং রেকর্ড 3,21,255 কোটি টাকার অতিরিক্ত তারল্য হয়ে রয়েছে। ব্যাংকিং খাতের তারল্য অন্যান্য সূচকগুলো অত্যন্ত শক্তিশালী। লিকুইডিটি কাভারেজ রেশিও এলসিআর দাঁড়িয়েছে 185.31%, যার ন্যূনতম চাহিদার প্রায় দ্বিগুণ। এছাড়া নেট স্টেবল ফান্ডিং রেশিও এনএসএফআর 105.65% এবং আমানত প্রবৃদ্ধি এক বছর আগের 8.28% থেকে বেড়ে এখন 10.44% পৌঁছেছে। বর্তমানে ব্যাংকিং বেসরকারি ঋণের প্রবৃদ্ধি সংকুচিত হয়ে 6.03% নেমে এসেছে, যা আগের বছরের 7.15%-এর তুলনায় অনেক কম। এছাড়া শিল্প খাতের ঋণের টাকা বর্তমানে 50.50% অনাদায়ী এবং খেলাপি ঋণ এনপিএল এর হার 31.2% পৌঁছানোয় ব্যাংকগুলো এখন চরম আতঙ্কে রয়েছে। এছাড়াও ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নেওয়া ঋণের 35.5%-এরও এখন সময়মতো পরিশোধ না হয়ে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ অবিশ্বাস্যভাবে বেড়ে 26.15%-এ পৌঁছেছে। জুলাই-জানুয়ারি সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের 73,035 কোটি টাকা ঋণ গ্রহণ, যা গত বছরের তুলনায় 673% বেশি, প্রমাণ করে যে ব্যাংকগুলো এখন রিস্ক ফ্রি লেন্ডিং এ প্রাধান্য দিচ্ছে। এই প্রবণতা বেসরকারি খাতকে ঋণ বঞ্চিত করে একটি চরম ক্রেডিট ক্রাউডিং আউট পরিস্থিতি তৈরি করেছে। লেন্ডার্স পার্সপেক্টিভ, প্রায়োরিটিজ এন্ড কনস্ট্রেন্টস। ঋণদাতাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তাদের এই কনজারভেটিজম বা রক্ষণশীলতার পেছনে তিনটি পরস্পর নির্ভরশীল কারণ রয়েছে। প্রথমত, অ্যাসেট কোয়ালিটি। চরম অবনতি ব্যাংকগুলোর প্রধান উদ্বেগের কারণ। ডিসেম্বর 2025-এর তথ্য মতে সামগ্রিক এনপিএল এর হার 31.2%। আশঙ্কাজনক বিষয় হলো 50 কোটি টাকার ঊর্ধ্বে বড় কর্পোরেট ঋণের ক্ষেত্রে এনপিএল এক বছরে 30.4% থেকে বেড়ে 41.3%-এ দাঁড়িয়েছে। আগস্ট 2024-এর পর বড় কর্পোরেট খাতের এই ক্রমবর্ধমান ডিফল্ট ট্রেন্ড ব্যাংকগুলোকে নতুন ঋণ বিতরণে অত্যন্ত কনজারভেটিভ বা সতর্ক অবস্থানে ঠেলে দিয়েছে। দ্বিতীয় কারণ হলো মূলধন সংকট বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। ন্যূনতম 12.5% প্রয়োজন হলেও জুন 2025-এ এই খাতের গড় ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও সিআরএআর নেমে এসেছে মাত্র 4.47%, যা প্রয়োজনের 1/3 কম। বর্তমানে 23টি ব্যাংকে 2,82,000 কোটি টাকার বিশাল মূলধন ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। মূলত খেলাপি ঋণ বাড়লে ব্যাংকের নিরাপত্তার জন্য মুনাফা থেকে বড় অঙ্কের টাকা আলাদা করে রাখতে হয়, যা সরাসরি ব্যাংকের মূলধন কমিয়ে দেয়। আর এই মূলধন ঘাটতির কারণে ব্যাংকগুলো এখন নতুন করে ঋণ দিতে পারছে না।
ফলে বাজারে ঋণের সরবরাহ সংকুচিত হয়ে পড়ছে। তৃতীয়ত, ব্যাংকগুলোর বর্তমান রিস্ক অ্যাভার্স নীতির কারণে তারা ব্যবসায়িক ঋণের চেয়ে ট্রেজারি বিলসে বিনিয়োগ প্রাধান্য দিচ্ছেন। এখানে 10% এর বেশি রিস্ক ফ্রি রিটার্ন পাওয়ায় ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ কমিয়ে দিয়েছে, যার ফলে তাদের এডিআর 81.32% থেকে কমে 78.28% হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তাদের আমানতের তুলনায় ঋণের পরিমাণ 100 থেকে 120% পর্যন্ত পৌঁছেছে এবং খেলাপি ঋণের হারও 50% উপরে চলে গেছে। এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সঠিক তদারকির অভাবে আজ এই চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হলো, সংস্কারের কিছু ইতিবাচক দিক আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ ব্যাংক জানুয়ারি 2026 থেকে রিস্ক বেসড সুপারভিশন চালু করেছে এবং এনপিএল সেপ্টেম্বর 2025-এ 36.3% থেকে ডিসেম্বরে 31.2% নেমেছে। এখন মূল লক্ষ্য হলো জুন 2026-এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে খেলাপি ঋণ 10% এবং বেসরকারি ব্যাংকে 5%-এ নামিয়ে নিয়ে আসা। দাতার দৃষ্টিকোণ থেকে ব্যাংকগুলো কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছেন না। তারা নিজেদের টিকিয়ে রাখতে এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্তই নিচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে এই যৌক্তিক সিদ্ধান্তগুলো যখন সামষ্টিক রূপ নেয় তখন তা গোটা অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। The borrower perspective, industrial and SME sector distress. অন্যদিকে ঋণ গ্রহীতাদের দিক থেকে শিল্প খাতের চিত্র উদ্বেগজনক। অর্থবছর 2024-এর অক্টোবর-ডিসেম্বর সময় ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন ডিসবার্সমেন্ট 14% বাড়লেও রিকভারি ধসে পড়েছে প্রায় 50.5%। এটি মূলত ব্যবসায়ীদের তীব্র ক্যাশ ফ্লো ক্রাইসিসের নির্দেশ করে। বর্তমানে মোট বকেয়া শিল্প মেয়াদী ঋণের পরিমাণ 4,33,000 কোটি টাকা, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ বা ওভারডিউ ঋণের পরিমাণ প্রায় 71,066 কোটি টাকা, যা মোট বকেয়ার 16.38%। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত রাজস্ব তৈরি করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি 7.67% থেকে 2.17% নেমে এসেছে। উদ্যোক্তারা এখন এক ভয়াবহ ভিসিয়াস সাইকেল এর আটকা পড়েছে। পুরনো ঋণ পরিশোধে ব্যর্থতায় ব্যাংক নতুন ঋণ দিচ্ছে না, যার ফলে আন্ডার প্রোডাকশন এর কারণে রেভিনিউ কমে যাচ্ছে। পর্যাপ্ত আয়ের অভাবে তারা আগের ঋণও শোধ করতে পারছেন না, যা তাদের ক্রমেই ডিফল্টার হওয়ার দিকে ঠেলে দিচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা সিএমএসএমই খাতের অবস্থা আরও শোচনীয়। এখানে বকেয়া বা ডেলিকুয়েন্সি রেট 35.43% দাঁড়িয়েছে, যা অর্থ প্রতি 3 জন সিএমএসএমই ঋণ গ্রহীতার একজনের বেশি ঋণ পরিশোধে ব্যর্থ। এ খাতে মোট মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ 22,333 কোটি টাকা। যদিও সিএমএসএমই ঋণ বিতরণ বার্ষিক ভিত্তিতে 8.92% বেড়েছে, কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে বিতরণ 5.31% কমে গেছে। অর্থাৎ ব্যাংকগুলো এখন ক্ষুদ্র খাতে ঋণ দিতে ক্রমশ অনীহা জানাচ্ছে। এছাড়া 10% পলিসি রেটের কারণে ঋণের সুদ হার 14 থেকে 15%-এ দাঁড়িয়েছে, যা মাসিক কিস্তি পরিশোধের খরচ অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে 4 থেকে 5% স্প্রেডের কারণে মূলধনী খরচ বেড়ে যাওয়ার ব্যবসার মুনাফা কমে যাচ্ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। অত্যাধিক বরোইং কস্ট বর্তমানে ব্যবসার জন্য একটি বড় চ্যালেঞ্জ। গড় ঋণের হার 12.2% এবং মূল্যস্ফীতি 9.13% হওয়ায় রিয়েল ইন্টারেস্ট রেট প্রায় 3%, যা উদ্যোক্তাদের উপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে এসএমই খাতে 6.5% ইন্টারেস্ট পেড চরম বৈষম্যমূলক। যেখানে বড় কর্পোরেটরা সুলভে ঋণ পাচ্ছেন, সেখানে ক্ষুদ্র উদ্যোক্তারাই সবচেয়ে বেশি মাশুল দিচ্ছেন, যা সম্পূর্ণ অন্যায্য। সামষ্টিক অর্থনৈতিক চিত্র বেশ হতাশাজনক। এক্সপোর্ট 1.97% এবং ফরেন এইড 32.94% হ্রাস পাওয়ায় সরকারি প্রকল্প নির্ভর ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণের ওভারডিউ 1 বছরে দ্বিগুণ হওয়ায় গ্রামীণ অর্থনীতি সংকটের ইঙ্গিত। বর্তমানে শিল্পোদ্যোক্তাদের সামনে 3টি কঠিন পথ খোলা: সীমিত লিকুইডিটি নিয়ে টিকে থাকা, কার্যক্রম ডাউনসাইজ করা
অথবা শেষ পর্যন্ত ব্যাংকরাপ্ট বা দেউলিয়া হয়ে যাওয়া। Analyzing the disconnect, why borrowers face hard time? এই দূরত্বের মূলে কেবল অর্থের অভাব নয়, বরং রিস্ক পারসেপশনের ত্রুটি এবং ক্রেডিট ডিস্ট্রিবিউশনের অবস্থাপনা দায়ী। বর্তমানে ব্যাংকের রিস্ক অ্যাভার্স অবস্থান এবং ব্যবসায়ীদের ফান্ডিং ডিমান্ড সম্পূর্ণ বিপরীতমুখী মেরুতে অবস্থান করছে। এটি একটি নেগেটিভ ফিডব্যাক লুপ তৈরি করেছে। ব্যাংক ঝুঁকি এড়াতে ঋণ সংকুচিত করায় ব্যবসায়িক সংকট ঘনীভূত হচ্ছে, যা অনিবার্যভাবে এনপিএল বাড়িয়ে দিচ্ছে এবং ব্যাংকে আরও বেশি রক্ষণশীল হতে প্ররোচিত করছে। এই সংকটটি বর্তমানে একটি সেলফ সাস্টেইনিং ক্রাইসিস এ পরিণত হয়েছে। ব্যাংকিং খাতে 3.21 লাখ কোটি টাকা এক্সেস লিকুইডিটি এবং 185% এলসিআর থাকা সত্ত্বেও বেসরকারি ঋণের প্রবৃদ্ধি মাত্র 6%। অন্যদিকে শিল্প ঋণের আদায় 50.5% কমে যাওয়ায় প্রমাণ করে সমস্যাটি কেবল আস্থার নয়, বরং শিল্প খাতের ইম্পেয়ার্ড রিপেমেন্ট ক্যাপাসিটি বা ঋণ পরিশোধের সক্ষমতা ধসে পড়ছে। এটি একটি ক্রেডিট প্যারালাইসিস পরিস্থিতি, যেখানে পর্যাপ্ত তারল্য থাকা সত্ত্বেও ঋণের প্রবাহ এবং আদায় উভয়ই স্থবির হয়ে পড়েছে। আমাদের ব্যাংকিং খাতের গভীরে থাকা কিছু কাঠামোগত দুর্বলতা এবং এই সংকটকে আরো গভীর করছে। প্রথমত, দুর্বল শাসন ব্যবস্থা। যথাযথ ঝুঁকি মূল্যায়ন ছাড়াই বছরের পর বছর ঋণ দেওয়া হয়েছে এবং এনপিএল সমস্যাকে সংকটের মাত্রা জমতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তথ্যের অসামঞ্জস্যতা বা ইনফরমেশন অ্যাসিমেট্রি। ব্যাংক একজন ভালো ঋণ গ্রহীতা এবং একজন খারাপ ঋণ গ্রহীতার মধ্যে পার্থক্য করতে পারছে না, কারণ ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য সীমিত এবং অধিকাংশ সিএমএসএমই উদ্যোক্তাদের যথাযথ আর্থিক বিবরণী নেই। তাই ব্যাংক সবাইকে ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে ঋণ না দেওয়ার নীতি গ্রহণ করেছে। তৃতীয়ত, রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় বাহ্যিক কোনো ধাক্কা আসলে একসাথে অনেক ঋণ খেলাপি হয়ে পড়ছে। সিনার্জি ফ্রেমওয়ার্ক, রিকমেন্ডেশনস ফর সাস্টেইনেবল ব্যাংকিং। পরিশেষে আমাদের করণীয় কি? আমরা 3টি প্রস্তাব স্তম্ভের উপর ভিত্তি করে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। স্টেবিলাইজ দ্য সিস্টেম। জুন 2026-এর মধ্যে এনপিএল লক্ষ্যমাত্রা রাষ্ট্রায়ত্ত 10% বা তার নিচে এবং বেসরকারি ব্যাংকে 5%-এর নিচে নামিয়ে আনতে হবে এবং ব্যাংক ব্যবস্থাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। 50 কোটি টাকার বেশি 41.3% খেলাপি ঋণ দায়ী উইলফুল ডিফল্টারদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি সংশোধনী আইন প্রয়োগ করে আইনি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 17টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ সম্পন্ন করে ব্যাংক রেজলিউশন ও দেউলিয়া আইন কার্যকর করা এবং 4.47% ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও সিআরএআর কে মূলধনায়নের মাধ্যমে ন্যূনতম 10%-কে উন্নীত করতে হবে। আর্থিক স্থিতিশীলতা ও আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামী ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর লাগামহীন এরিয়া দ্রুত সহনীয় মাত্রায় নামিয়ে আনা অত্যন্ত জরুরি। ঋণের বিস্তার ও সমতা। আগামী 24 মাসের মধ্যে তথ্যের অবাধ আদান প্রদান নিশ্চিত করে ওপেন ব্যাংকিং কাঠামো চালু করতে হবে এবং ঋণের সহজলভ্যতা ও নির্ভুল ঝুঁকি যাচাইয়ের এআই ভিত্তিক ক্রেডিট স্কোরিং ব্যবস্থা কার্যকর করা এবং ক্রেডিট গ্যারান্টি স্কিমের মাধ্যমে এসএমই ঋণের সুদের হার কমিয়ে নিয়ে আসা। বিকল্প অর্থায়ন হিসেবে বন্ড মার্কেট ও এনবিএফআই কে শক্তিশালী করে ঋণের পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে এবং 5.57 লাখ কোটি টাকার এনপিএল থেকে অন্তত 1% এডিআর-এর মাধ্যমে নগদ আদায়ের লক্ষ্য নিতে হবে। স্থিতিস্থাপকতা ও সুশাসন। বেসেল 3-র সাথে সঙ্গতিপূর্ণ রিস্ক বেসড সুপারভিশন আরো জোরদার করতে হবে, যাতে সমস্যা সংকটে পরিণত হওয়ার আগেই ধরা পড়ে। সাইবার নিরাপত্তায় বর্তমানে রাজস্বের মাত্র 0.1% এর কম ব্যয় অগ্রহণযোগ্য। সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ভার্সন 1.0 কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ বা ক্রাউডিং আউট রোধ করতে হবে। ডিসেম্বর 2027-এর মধ্যে IFRS 9
বাস্তবায়ন এবং ব্যাংকের বোর্ড নিয়োগ ও ঋণ অনুমোদনে রাজনৈতিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। এছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিচালনা পর্ষদে অন্তত 1/3 স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং বোর্ড রিস্ক ও অডিট কমিটির কার্যকারিতা নিশ্চিত করতে হবে। পরিশেষে এই সংকট নিরসনে রেগুলেটর, সরকার, ব্যাংক এবং ব্যবসায়ী এই চার পক্ষের একটি ইন্টিগ্রেটেড এজেন্ডা বা সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সম্মিলিত প্রচেষ্টায় বাজারে কনফিডেন্স ক্রাইসিস দূর করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিশ্চিত করবে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগ, সুরক্ষা ও সাস্টেইনেবল গ্রোথের একমাত্র পথ। আপনাদের সকলকে ধন্যবাদ।